আইসিটির স্ট্যান্ডার্ড দেশের আমাদের বিচার ব্যবস্থার যে স্ট্যান্ডার্ড আছে তার অনেক নিচে। লর্ড কার্লাইল একজন কুইন্স কাউন্সিল, অত্যন্ত যোগ্য ব্যারিস্টার, তারা পরিষ্কার বলেছেন যে ইউকে বারের কাছে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। গোলাম আদম সাহেবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তারা এনেছে কোনো সাক্ষ্য প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। তারা যে সমস্ত সাক্ষী এনেছে তাদেরকে সম্পূর্ণভাবে আমরা ক্রস এক্সামিনেশনে জেরাতে ডিসক্রেডিট করতে পেরেছি। এবং সিরাজউদ্দিন হোসেন সাহেবের ছেলে স্বীকার করেছে যে সে 1973-তে 1973 সালে একটা মামলা করেছিল, সেই মামলাতে মুজাহিদ সাহেবকে জড়িত করা হয়নি। সুতরাং এটা একটা প্রহসনের বিচার হয়েছে। বিচারটাকে স্বচ্ছ না করে, আন্তর্জাতিক মানকে উন্নীত না করে, বিচার না করে তারা যদি বিচারটা কার্যকর করতে যান, সেটা জাতিকে আরও বিভক্ত করবে, দেশের জন্য ভালো হবে না। ইন্টারন্যাশনাল তারা আরও ক্রিটিসাইজড হবেন। আইসিটির মান নিয়ে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আইসিটির স্ট্যান্ডার্ড দেশের আমাদের বিচার ব্যবস্থার যে স্ট্যান্ডার্ড আছে তার অনেক নিচে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডেরও অনেক নিচে। এটা আমার নিজের কথা নয়, এই কথাটা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়। যেমন এই বিচারকে সবাই সাপোর্ট করছে, কিন্তু সবাই এক বাক্যে বলছে যে না, এই বিচার মানসম্মত হচ্ছে না। এবং তারা হচ্ছেন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশন অ্যান্ড জাস্টিস, এমনকি জাতিসংঘ পর্যন্ত। আরও সংস্থা আছে যারা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছে যে এই যে প্রসেসে বিচার হচ্ছে, এতে করে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না। প্রথম থেকেই তেমন কোনো গ্রহণযোগ্যতা ছিল না, কিন্তু স্কাইপ কেলেঙ্কারির পরে যে সামান্য গ্রহণযোগ্যতাটুকু ছিল সেটাও শেষ হয়ে গেছে। যেমন কিছুদিন আগে হাউস অফ লর্ডসে আমাদের দুই পক্ষকেই ডেকেছিল, পিএনপি নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সেখানে হাউস অফ লর্ডসের দুইজন সম্মানিত সদস্য, একজন হচ্ছেন লর্ড এভারি, আরেকজন হচ্ছেন লর্ড কার্লাইল। লর্ড কার্লাইল একজন কুইন্স কাউন্সিল, অত্যন্ত যোগ্য ব্যারিস্টার, তারা পরিষ্কার বলেছেন যে ইউকে বারের কাছে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। ডিফেন্স বয়কট করতে পারে না, এটা আমাদের একটা নিয়ম আছে আমাদের আইনজীবীদের। সেটা হচ্ছে আমাকে যিনি দায়িত্ব দিয়েছেন তার কাজ করার জন্য, অর্থাৎ যে অভিযুক্ত ব্যক্তি, তিনি যখনই আমাকে বলবেন যে আপনি সেখানে যাবেন না, আমি আর সেখানে যাব না। এখানে অভিযুক্ত ব্যক্তিরা আমাদেরকে নিয়োজিত করেছেন, তাদের ইনস্ট্রাকশনে আমরা সেখানে যাচ্ছি। তারপরেও কিছু কথা থেকে যায়। আমার মনে হয় যে আমরা যদি সেখানে না যেতাম, তাহলে এই আইসিটির যে ডিফেক্টগুলো সেগুলো আমরা তুলে ধরতে পারতাম না জনসমক্ষে। এটা আমরা তুলে ধরতে পেরেছি। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, খুব তড়িঘড়ি করে তারা বিচার করতে চাচ্ছিল, সেটা সম্ভব হয়নি। এই দুটো ফায়দা আমি দেখছি আমরা সেখানে যে ডিফেন্স দেয়াতে। সুপ্রিম কোর্টে আপিল শেষ হওয়ার পরে তারা যদি ওইটা রাখেন, আমাদের আর আপিলের কোনো জায়গা নেই। শুধুমাত্র সুপ্রিম কোর্টে আমরা একটা রিভিউ করতে পারি। অসাধারণ হেল্প তাদের কাছ থেকে পেয়েছি। তারা যে কষ্ট করেছেন, যে খেটেছেন, সারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে এই সমস্ত বিচার যেগুলো হয়েছে সেগুলো নজির তারা বের করেছেন, কাগজপত্র তৈরি করেছেন, রাত দিন খেটেছেন। তাদের এই নিরলস প্রচেষ্টা ছাড়া আমার পক্ষে চিফ ডিফেন্স কাউন্সিলের দায়িত্ব পালন করা কোনো উপায় সম্ভবপর হতো না। এই দুটো রায় সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে যে গোলাম আদম সাহেবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তারা এনেছে কোনো সাক্ষ্য প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। শুধু উনি পত্রপত্রিকায় বক্তৃতা দিয়েছেন, পাকিস্তান রক্ষার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন, ভারতীয় অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, টিক্কা খানের সাথে দেখা করেছেন, ইয়াহিয়া খানের সাথে দেখা করেছেন, জামাতের আমির মৌলানা মওদুদের সাথে দেখা করেছেন। এগুলা মানবতা বিরোধী অপরাধ নয়, এগুলা যুদ্ধ অপরাধ নয়। এটা তারা কোনো উপায় প্রমাণ করতে পারেনি, শুধুমাত্র তা আন্দাজ অনুমানের ভিত্তিতে এবং তার বক্তব্যের ভিত্তিতে তাকে 90 বছরের সাজা দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ অন্যায়। এটা হতেই পারে না।
আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট সেই রায়কে বাতিল করে দেবে। মুজাহিদ সাহেবের ব্যাপারেও তাই। মুজাহিদ সাহেব পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন, সত্য কথা, কিন্তু তিনি যে আলবদর ছিলেন তার কোনো প্রমাণ তারা সেখানে উপস্থাপন করতে পারেনি। উনি ওনার ফরিদপুরে যান নাই, তারপরেও ফরিদপুরের কিছু হত্যাকাণ্ডের সাথে তাকে তারা জড়িত করেছে। তারা যে সমস্ত সাক্ষী এনেছে তাদেরকে সম্পূর্ণভাবে আমরা ক্রস এক্সামিনেশনে জেরাতে ডিসক্রেডিট করতে পেরেছি। হাস্যস্করভাবে ওনাকে বলেছে ওনাকে একদিন একজন মানুষ দেখেছে ফিজিক্যাল কলেজে, উনি জীবনে কোনোদিন ফিজিক্যাল কলেজে যান নাই। আর একজন মানুষ একদিন ফিজিক্যাল কলেজে দেখেছে, তাই বলে ফিজিক্যাল কলেজে যে সমস্ত অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে তার সাথে তাকে সম্পৃক্ত করা যায় না। পত্রপত্রিকায় আসতেছে তিনি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিলেন। প্রসিকিউশন কোনো বুদ্ধিজীবীর নাম বলতে পারেনি, কোন বুদ্ধিজীবী হত্যার সাথে উনি জড়িত ছিলেন, কয়জনের সাথে জড়িত ছিলেন, তারা কোথায় হত্যাকাণ্ড হয়েছে। একমাত্র সিরাজউদ্দিন হোসেন, সিরাজউদ্দিন হোসেনের হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িত করা হয়েছে, সেটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হিসাবে নয়। এবং সিরাজউদ্দিন হোসেন সাহেবের ছেলে স্বীকার করেছে যে সে 1973-তে 1973 সালে একটা মামলা করেছিল, সেই মামলাতে মুজাহিদ সাহেবকে জড়িত করা হয়নি। সুতরাং এটা একটা প্রহসনের বিচার হয়েছে। আমরা যেটা বলে আসছি এবং যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে কেউ যদি বিচার করতে চায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় যে সমস্ত পরামর্শ দিয়েছে সেগুলো শোনা উচিত। আইনটাকে আন্তর্জাতিক মানে উন্নত করা উচিত, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে সংশ্লিষ্ট করা উচিত, এরা যারা আছে এদের সবার বেল দেওয়া উচিত এবং তারপরে ইন্টারন্যাশনাল সুপারভিশনে বিচার চলতে পারে। এটা আসলে খুবই অন্যায় হয়েছে। এই আইনটা নতুন আইন, এই আইনে আমরাও পারদর্শী নই, আমরাও দক্ষ নই এবং এই আইনে বাংলাদেশে কোনো আইনজীবী নেই। এই জন্য আমরা 3 জন বিদেশি আইনজীবীকে লাগিয়েছিলাম। তাদেরকে আসতে দিলে সবার জন্য ভালো হতো, প্রসিকিউশনের জন্য ভালো হতো, কোর্টের জন্য ভালো হতো, ডিফেন্সের জন্য ভালো হতো। এটা না দেওয়াটা সঠিক হয়নি। গভর্নমেন্টের পক্ষ থেকে তো বলা হচ্ছে এটা কার্যকরের দিকে ওনারা যাবেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যে বিচারটা স্বচ্ছ হওয়া দরকার। আমাদের কথাটা হচ্ছে বিচারটা আন্তর্জাতিক মানের হওয়া দরকার। বিচারটাকে স্বচ্ছ না করে, আন্তর্জাতিক মানকে উন্নীত না করে, বিচার না করে তারা যদি বিচারটাকে কার্যকর করতে যান, সেটা জাতিকে আরও বিভক্ত করবে, দেশের জন্য ভালো হবে না। ইন্টারন্যাশনাল তারা আরও ক্রিটিসাইজড হবেন। এখান থেকে তাদের বিরত থাকা উচিত। উদ্যোগকে আমি খুব স্বাগতম জানাই। আমাদের দেশে অবজেক্টিভ মিডিয়ার খুব অভাব। আমাদের দেশে অবজেক্টিভ মিডিয়ার খুব অভাব। দ্বিতীয় আলো, তাদের জন্য আমি সব ভালোবাসা আমার আছে। আই হ্যাভ অল বেস্ট উইশেস ফর দ্যাম। আমি আশা করি তারা এই গণমাধ্যমটাকে আরও উন্নত করবেন, প্রফেশনালি সেটাকে তারা ডেভেলপ করবেন এবং এটা যদি তারা করতে পারেন দেশ এবং জাতির জন্য বিরাট খেদমত হবে। দ্বিতীয় আলোকে অশেষ ধন্যবাদ। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।